গত ৩ থেকে ৬ মে ৪ দিনব্যাপী অনুষ্ঠিত হলো ডিসি সম্মেলন ২০২৬। কিন্তু এই সম্মেলনের গুরুত্ব শুধু প্রশাসনিক নয়, এর পেছনে লুকিয়ে আছে গভীর এক রাজনৈতিক মেরুকরণ। একদিকে বলা হচ্ছে বিএনপি সরকার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব পদে তাদের নিজেদের পছন্দের লোকদেরকে বসাচ্ছে, অন্যদিকে মাঠ পর্যায়ে এখনও বহাল তবিয়তে আছে আওয়ামী লীগের সময়ে সুবিধাভোগী অসংখ্য কর্মকর্তা। তাই ২০২৬-এর এই ডিসি সম্মেলনটি অন্য যে কোনো সময়ের চেয়ে আলাদা। কেন? কারণ বর্তমান সরকারের জন্য এটি একটি লিটমাস টেস্ট। জেলা প্রশাসকরাই মূলত সরকারের নীতি তৃণমূল পর্যায়ে বাস্তবায়ন করেন। 18 মাসে যখন অন্তর্বর্তী সরকার ছিল ডক্টর ইউনূস সরকারের, সেই সময় প্রশাসনের ভেতরকার পুরনো যে সিন্ডিকেট আওয়ামী আমলের, সেটা তারা ভাঙতে পারেনি, বলা যেতে পারে ভাঙার চেষ্টাও করেনি। বরং জামায়াত এবং এনসিপি মিলে ডিসি সহ অন্যান্য বিভিন্ন প্রশাসনিক পদে তাদের নিজেদের লোকদের বসিয়েছে। এই ব্যাপারে অনেক অভিযোগ ইতিমধ্যেই আমরা শুনতে পাচ্ছি। এর কারণে পরিস্থিতি আরও বেশি ঘোলাটে হয়েছে। আজ আমরা বিশ্লেষণ করব, প্রশাসন কি আসলেই সংস্কার হচ্ছে নাকি কেবলমাত্র রঙের বদল ঘটাচ্ছে। প্রথমেই বলা দরকার যে এবারে ডিসি সম্মেলনে একটি নতুন প্রশাসনিক গতিধারার তৈরির লক্ষ্য নিয়ে বা লক্ষ্য নির্ধারণ করলেও সরকারের সামনে একটি বিশাল লিগেসি চ্যালেঞ্জ রয়ে গেছে। কেননা গত প্রায় 2 দশকে যারা নিয়োগ পেয়েছেন আওয়ামী ফেসিবাদী আমলে, সেই নিয়োগ পাওয়া হাজার হাজার কর্মকর্তা এখনও তাদের ফেসিবাদী যে রাজনৈতিক আনুগত্য সেটি পোষণ করে আসছেন বা অনেকেই পোষণ করছেন। একজন জেলা প্রশাসক বা ডিসি বা সচিবকে কেবল বদলি করলেই ব্যবস্থার ভেতরে যে গেঁথে থাকা দলীয় ডিএনএ সেটি মুছে যায় না। এটি প্রায়ই সমস্যাটিকে এক টেবিল থেকে অন্য টেবিলে সরিয়ে দেওয়ার মতো একটি ঘটনা হয়ে থাকে। এবার আসি সবচেয়ে আলোচিত ইস্যুতে। অনেকেই অভিযোগ করছেন যে বিএনপি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে, বিশেষ করে সিটি কর্পোরেশন এবং অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে তাদের নিজেদের বলয়ের লোকজনদেরকে নিয়োগ দিচ্ছে। এর ভালো বা মন্দ দিকগুলো কী কী আসলে? আমার মতে ভালো দিক হচ্ছে সরকারের যে নীতি সেগুলো দ্রুত বাস্তবায়নের জন্য বিশ্বস্ত এবং সমমনা কর্মকর্তাদের প্রয়োজন হয়। এতে কাজের গতি বাড়ে। জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার যখন তার নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে নিজেদের বিশ্বস্ত মানুষদের গুরুত্বপূর্ণ জায়গায় বসাবে, এটা খুবই স্বাভাবিক একটি চিন্তা বা প্রক্রিয়া। পৃথিবীর বিভিন্ন দেশে এ ধরনের ঘটনা ঘটে থাকে। আমরা খোদ মার্কিন সাম্রাজ্যে বা যুক্তরাষ্ট্রে দেখে থাকি, সরকার বদলের সাথে সাথে গুরুত্বপূর্ণ সকল পদে পরিবর্তন আনা হয় এবং যে সরকার ক্ষমতায় আসে সে সরকার তার নিজের পছন্দ অনুযায়ী তার নিজের দলের প্রতি যাদের আনুগত্য রয়েছে তাদেরকেই গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে থাকে। এটি কোনো অস্বাভাবিক প্রক্রিয়া নয়, কারণ বিগত সরকারের লোকদের দিয়ে বর্তমান সরকারের এজেন্ডা বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব না বা সেখানে নানা ধরনের বাধার সৃষ্টি হতে পারে। সুতরাং সে অর্থে আমি মনে করি যে বিএনপি যদি গুরুত্বপূর্ণ পদে তাদের নিজস্ব বলয়ের বা তাদের প্রতি যাদের আনুগত্য আছে এবং একই সাথে যাদের যোগ্যতা রয়েছে তাদেরকে বসিয়ে থাকে, তাহলে কোনো সমস্যা নেই। এর একটি মন্দ দিক থাকতে পারে। সেটি কি? যদি শুধুমাত্র দলীয় আনুগত্যের ভিত্তিতে হয় এবং মেধার মূল্যায়ন না হয়। কারণ দলীয় আনুগত্যই একমাত্র যোগ্যতা হলে এবং সে ব্যক্তি যদি প্রশাসন চালানোর মেধা না থাকে তাহলে সেটা দলের জন্য বুমেরাং হতে পারে।
তবে সেটা হবে আগের ফ্যাসিবাদের আরেক ধরনের নতুন রূপ। পেশাদার কর্মকর্তাদের মনোবল ভেঙে গেলে রাষ্ট্রের দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে, সেটি হচ্ছে মন্দ দিক। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় এখনও এমন সব কর্মকর্তারা বসে আছেন যারা আওয়ামী লীগের সময় বিশেষ সুবিধা নিয়েছিলেন। অভিযোগ আছে যে অন্তর্বর্তী সরকার বা বর্তমান সরকার তাদের বিরুদ্ধে এখনও কঠোর কোনো ব্যবস্থা নিতে পারেনি। এই যে স্লিপার সেল বা ঘাপটি মেরে থাকা কর্মকর্তারা, তারা কি সরকারের উন্নয়ন কাজে এক ধরনের অন্তর্ঘাত বা স্যাবোটাজ তৈরি করতে পারে? ডিসি সম্মেলন এমন কর্মকর্তাদের উপস্থিতি দেখা যাচ্ছে যারা এখনও পুরনো আমলের সুবিধা ধরে রাখতে চাইছেন। এই দ্বিমুখী সংকট সরকারকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলে আমার ধারণা। ধরুন, প্রধানমন্ত্রী যখন ডিসি সম্মেলনের পোডিয়ামে দাঁড়িয়ে ডিসিদেরকে নানান কাজের মান এবং ডেডলাইন নিয়ে কথা বলছেন, কোন কাজটি কখন করতে হবে, কিভাবে করতে হবে, কোন কাজটি জনগণের জন্য কতটা গুরুত্বপূর্ণ, বিএনপির যে নির্বাচনী প্রতিশ্রুতি তার সাথে কতটা জোরালোভাবে সম্পর্কিত, তিনি এই ধারণাগুলি যখন দিচ্ছেন, তখন ঘরের ভেতর হয়তো একটি নীরব প্রতিরোধ অনুভূত হচ্ছে। বর্তমানে ক্ষমতায় থাকা অনেক ডিসি এমন এক ব্যবস্থার অধীনে নিয়োগ ও পদোন্নতি পেয়েছিলেন যেখানে জনসেবার চেয়ে দলীয় আনুগত্যকে বেশি পুরস্কৃত করা হয়েছে। এই কর্মকর্তাদের কাছে শুদ্ধি অভিযান অনেকটা অস্তিত্বের হুমকি বলে মনে হতে পারে। এর ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে যেখানে উপরের নির্দেশগুলো তারা বিনয়ের সাথে গ্রহণ করলেও বাস্তবে তা বাস্তবায়নের ক্ষেত্রে নানা অজুহাতে হয়তোবা আটকে দেওয়া হবে বা তারা আটকে দিতে পারেন। প্রধানমন্ত্রীর জন্য এখানে আসল চ্যালেঞ্জ শুধু নির্দেশ দেওয়া নয়, বরং অতীতের সেই অদৃশ্য নেটওয়ার্কগুলি একেবারে ভেঙে ফেলা, যা এখনও স্থানীয় ক্ষমতার চাবিকাঠি নিয়ন্ত্রণ করছে বলে আমাদের ধারণা। তাহলে এর সমাধানের পথ কী? প্রশাসনকে যদি রাজনৈতিক প্রভাবমুক্ত ছাড়া রাষ্ট্রের স্থায়ী সরকার বা সংস্কার সম্ভব নয়, অর্থাৎ রাষ্ট্রের যদি স্থায়ী সংস্কার করতে হয় এবং সরকারের যে নিজস্ব এজেন্ডা, নিজস্ব কর্মকাণ্ড সেটি বাস্তবায়ন করতে হয়, তাহলে প্রশাসনকে অবশ্যই রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে। বিএনপি সরকারকে মনে রাখতে হবে, দলীয় লোক বসিয়ে ক্ষণস্থায়ী সুবিধা পাওয়া গেলেও দীর্ঘমেয়াদে তা কাল হয়ে দাঁড়াতে পারে। একই সাথে আওয়ামী লীগের দোসরদের চিহ্নিত করে প্রশাসনকে দ্রুত নিউট্রালাইজ করা এখন সময়ের দাবি। সেই সাথে বর্তমান সরকারের যে প্রতিশ্রুতিসমূহ সেগুলি সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে হলে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কি কেবল উপরি কাঠামোতে রদবদল করেই সন্তুষ্ট থাকবে, নাকি অতীতে যারা আইন লঙ্ঘন করেছেন, ফ্যাসিবাদী সরকারের নির্দেশে যারা নানা রকম অনিয়ম করেছেন, জনগণের প্রতি নানা রকম নির্যাতন করেছেন, প্রকল্প বাস্তবায়নের নামে যারা হাজার হাজার কোটি টাকা তছরূপ করেছেন, সেই সব ব্যক্তিদের জন্য কঠোর আইনি জবাবদিহিতা এবং মেধাভিত্তিক যাচাই নিশ্চিত করার রাজনৈতিক সাহস দেখাতে হবে। এটি হচ্ছে বর্তমান সরকার অর্থাৎ বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জ। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় প্রশাসন আসলেই বর্তমান সরকারের যেসব প্রতিশ্রুতি রয়েছে সেগুলি বাস্তবায়নের জন্য সঠিকভাবে কাজ করছে? কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।